রাত বাড়ছে, বাবু কাঁদছে না, চারিদিকে শুনশান নীরবতা। নিশাদ হাত বাড়িয়ে দিলুকে কাছে টানলো। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে, কোনো মিষ্টি স্বপ্ন দেখছে হয়তো। কতদিন হয়ে গেল নিশাদ কোনো মিষ্টির স্বপ্ন দেখে না। নিশাদ খুব ভোরে জেগে উঠল, তখনও অন্ধকার কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে, ঘন কুয়াশা চারদিকে। নিশাদ দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই, শরীর ঝরঝরে লাগছে, প্রচন্ড খিদে। এত ভোরে নিশ্চয় আর কেউ জাগেনি। নিশাদ টুথব্রাশ হাতে নিয়ে বারান্দায় হাঁটতে লাগলো। এত সুন্দর বাড়ি রাতে ঠিক বোঝা যায়নি। নিশাদ হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে গেল। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তখন। কুয়াশার জন্য পুকুরটি পুরোপুরি দেখা যাচ্ছে না, মনে হয় বিশাল সমুদ্র। পানি দেখলে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। নিশাদ এগিয়ে গেল। এই ভোরেও পাতলা একটা উইন্ডো ব্রেকার পরে বাঁধানো ঘাটে বসে আছে সাব্বির। তার পাশে একটা স্ট্যান্ড ক্যামেরা বসানো। নিশাদ বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরেছে? হ্যাঁ। নিশাদ সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নামলো, হাত বাড়িয়ে পানিতে আঙুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমন ভাবেই বসে থাকুন, আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিশাদ বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন, এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিশাতের কি রাগ করা উচিত কিনা, কিংবা না বলা উচিত এভাবে আমি ছবি তুলবো না, কিন্তু নিশাত রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছে ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাবো। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিশাত হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘুরে তাই না? সাব্বির তার জবাব দিল না, ক্রমাগত ছবি তুলতে লাগলো। পানিতে হাত ডুবিয়ে বসে রইল নিশাত। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাঁ দিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচলটা টেনে দিন। সাব্বির কিছুই বললেন না, শুধু ছবি তুলল। নিশাত হাসতে হাসতে বলল, এত ছবি তুলছেন, একটা তো ভালো হবেই তাই না? সব সময় হয় না। 36টা ছবির মধ্যে একটি ছবি ভালো হয়, সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিশাত লক্ষ্য করলো সে হ্যাঁ বলছে খুব জোরের সঙ্গে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি আমি আমার প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। ছবির সাব্বির সহজভাবে নিশাতের পাশে বসলো, যেন দীর্ঘদিনের পরিচিত কেউ পাশে বসেছে। তখন আমি থাকি নর্থ ডাকোটায়। একবার রোজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা, চারিদিকে বড় বড় সব উইলি গাছের ছায়া পানিতে পড়েছে। অপূর্ব পরিবেশ, এবং সেই অপূর্ব পরিবেশে অল্প বয়সী একটি মেয়ে লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধহয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার একটু ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি হলো। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটু ভঙ্গি করতে পারবে? সে হাত পা ছুঁড়ে শুয়ে পড়লো। অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোন একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটি বুনো প্রজাপতি এসে বসলো লাঞ্চ বক্সের উপর। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি। বুনো প্রজাপতি আবার কি? সব প্রজাপতি তো বুনো, পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতির পাখায় কোনো রং ছিল না, সাদা কালো দাগ, কাজেই বুনো প্রজাপতি বলেছি। আপনি কি ওই ছবিটি দেখতে চান? আমার কাছে আছে। আছে আপনার কাছে? হ্যাঁ, বসুন আপনি, আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিশাত কি আগে ভালো করে কখনো লক্ষ্য করেনি। বেশ লাগছে একে, মনে হচ্ছে এর মধ্যে ভান নেই। শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ। মেয়েদের মতো বড় বড় চোখ,
অবশ্য কথাটা সঠিক না। সব মেয়েদের চোখ বড় হয় না, বরং বলা উচিত মেয়েলি চোখ। পুরুষ মানুষের এত বড় বড় চোখ মানায় না। এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাদ বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্য অপেক্ষা করতে লাগলো, যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা একটা ফটোগ্রাফের বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এই বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারে ফটোগ্রাফারের ছবি আছে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি, ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগলো। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেওয়ার মতো ছবি। 53 পৃষ্ঠায় আছে ওই ছবিটি, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত 53 পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলো না। ছবিটা ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না। এই কথাটা তো আপনি আগে বলেননি। ও কি এইভাবেই বলে বসেছিল? হ্যাঁ, এবং আপনি ছবি তুলতে চাইলেন, সে রাজি হয়ে গেল? কোনো আপত্তি করলো না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির নাম কি? নাম জানি না। ছবির জন্য মেয়েটির নাম জানার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে হচ্ছে। সাব্বির হেসে উঠল। রোদ উঠে গেছে, কুয়াশা মিলিয়ে যাচ্ছে, কেমন চমৎকার লাগছে চারদিক। নিশাত নরম গলায় বলল, এই বইটি আমার কাছে থাকুক। থাকুক। নিশাত উঠে দাঁড়ালো, নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার যদি আরো কিছু তোর আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার আরো কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আমি মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু কিছু বলল না। ঘাটের ধাপ ভেঙে উপরে উঠে গেল। আপা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে, বালি হাঁস মারবো। এসো তাড়াতাড়ি, নাস্তা খেয়ে নাও। রোদ বেশি কড়া হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আপা? সুন্দর, সেই জন্য সুন্দর লাগছে। নিশাত হাসলো। আজকের দিনটি চমৎকার ভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে, আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল। আহ, চমৎকার একটি দিন। শিকারে যাওয়ার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোলনা বন্দুক আর এক গাদা ছল্লা গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবে নাকি? বড় রাঙের চড়ে বালি হাঁস পড়েছে। কায়দা মতো একটা গুলি করতে পারলে 20-25টা পাখি মরবে। বলেন কি? স্যার, একটা স্পিড বোটের ব্যবস্থা করেছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করলেন। শিকার করা হয়নি অনেকদিন। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় 5-6 বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়েই রওনা দিব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন। দীর্ঘদিন পর যৌবনের উত্তেজনা অনুভব করেন তিনি। থানার ওসির মতো একজন অধীনস্থ অফিসারকেও হঠাৎ করে বন্ধুস্থানীয় মনে হলো। ওসি সাহেব, জি স্যার। দিনটাও আজ শিকারের জন্য খুব ভালো। কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো হতো। পরিষ্কার দিন শিকারের জন্য না। একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমেই ঠিক হয়েছিল সবাই যাবে, পাখি শিকার হোক না হোক নৌকা ভ্রমণ হবে। কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন কোনো উৎসাহ নেই। রেহানাও থেকে গেলেন, কারণ বাবুর গা গরম হয়েছে। সকালে একবার বমি করেছে। রেহানা ধরেই নিয়েছে নিশাত বাবুকে রেখে যাবে না। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিশাত দিলুর মতোই উৎসাহিত হয়ে সাজ করছেন। অনেকদিন পর তার চোখ ঝলমল করছে। স্পিড বোটটি আহামরি কিছু নয়। দেশি নৌকায় 12 হর্স পাওয়ারের একটা মেশিন বসানো। বসবার জায়গা নেই, চারদিক ভেজা। এটা বোধহয় মাছ আনা নেয়ার কাজে ব্যবহার করা হয়। মাছের বোটকা গন্ধ। তবু দিলুর ভীষণ ভালো লাগছে। সে বসেছে জামিলের পাশে। বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, মেয়েটা তো বড্ড বকবক করতে পারে। সবাই হেসে উঠল।
দিলু মোটেও অপ্রস্তুত হলো না, প্রায় সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবীর গল্প করতে শুরু করলো। তার নাম লিনা, কিন্তু সবাই তাকে ডাকে বকলিনা, কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে। দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখালো। ওসমান সাহেব বললেন, আয় মা, তুই আমার পাশে বস, গল্প কর। কিন্তু দিলু নড়ল না, সে জামিল ভাইয়ের পাশেই বসে রইল। বড় গাঙের চর পর্যন্ত স্পিড বোট নিয়ে যাওয়ার উপায় নেই, পানি কম, তাছাড়া ভটভট শব্দ হচ্ছে, পাখি উড়ে যাবে। ওসি সাহেব বললেন, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। অসুবিধা তো হবে না স্যার? না, অসুবিধা কি, খানিকটা পানি ভেঙে যেতে হবে। বেশি পানি? জি না স্যার, খুব বেশি হলে হাঁটু পানি। জুতা খুলে ফেলেন। ওসমান সাহেব জুতা খুলে ফেললো, দিলু জুতা খুলে ফেললো। ওসি সাহেব অবাক হয়ে বলল, তুমিও যাবে নাকি খুকি? জি। কষ্ট হবে, একটু পরে রোদ উঠবে কড়া। উঠুক। ওসমান সাহেব বললেন, শখ করে সে চলুক। নিশাত, তুই যাবি নাকি? আমি হাঁটু পানি ভেঙে যাব, পাগল হয়েছে বাবা? দিলু বলল, চলো না পা, আমি তো যাচ্ছি, তোমার ভালোই লাগবে। এখানে বসে থাকতেই আমার ভালো লাগছে। ওসমান সাহেব বললেন, একা একা বসে থাকবি, খারাপ লাগবে না? একা একা থাকবো না, জামিল ভাই থাকবেন। কি জামিল ভাই? আমাকে একা রেখে রেখে ফেলে রেখে নিশ্চয়ই আপনি যাবেন না পাখি শিকার করার জন্য? নাকি আপনিও যেতে চান? না, আমি আছি। রোদের তাপ বাড়ছে, মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে। এই অঞ্চল বেশ নির্জন, মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে। নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে, খুব একটা বেশি অবাক হচ্ছে না। স্পিড বোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায় এদিকে আসে। নিশাত হাত বাড়িয়ে হাসি মুখে বলল, জামিল ভাই, এই কি সেই বিখ্যাত কাশফুল? তবে এখনো ফুল ফোটেনি, সময় হয়নি। কই, তেমন তো কিছু মনে হচ্ছে না। বাতাসে যখন ঢেউয়ের মতো উঠানামা করে তখন ভালো লাগে। তুমি কি বোটে বসে থাকবে না নামবে? চলুন নামি। পায়ে হিল পরে এসেছো, হাঁটতে পারবে তো? হাঁটা যাবে তো? হ্যাঁ, দেখছেন না কত লম্বা লাগছে আমাকে? জামিল ঠিক বুঝতে পারছি না, নিশাতকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ, ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। নিশাত বলল, গ্রাম, নদী এসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না। এক একজনের দেখার ক্ষমতা এক এক রকম। সাব্বির সাহেব যা দেখে খুব মুগ্ধ হবেন, তুমি যা দেখো তা মুগ্ধ হবে না। তাছাড়া সাব্বির ভাইকে আপনার কেমন লাগে? চমৎকার। ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছেন। এই একটি লোক দেখলাম যার মধ্যে কোনো ভান নেই। নিশাত ছোট নিঃশ্বাস ফেলল। এত তাড়াতাড়ি একজন মানুষকে নিয়ে এত বড় একটা ডিসিশনে আসা উচিত নয়। আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন। নিশাত খুব সাবধানে পা ফেলে এগুলোতে। জামিল বলল, জুতো পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, জুতো খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, খারাপ লাগবে না, শুকনো পথঘাট। নিশাত হিল খুলে ফেললো। খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগছিল। খুশি খুশি গলায় বলতে লাগলো, ফ্লাক্সটা নিয়ে আসলে ভালো হতো, কোথাও একটা বসে চা খাওয়া যেত। শাড়ি পরা ৮-৯ বছরের একটি বাচ্চা মেয়ে কোত্থেকে যেন এসে উদয় হলো, চোখ বড় বড় করে দেখছে। নিশাত বলল, এই, তোমার নাম কি? মেয়েটির জবাব দিল না। বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখায় সেদিকে কোনো বাড়ি ঘর নেই। জামিল ভাই, মেয়েটি কি হারিয়ে গেছে নাকি? না, ওরা হারাবে না। গ্রামের মেয়ে, সমস্ত অঞ্চল এদের খুব ভালো করে চেনা। নিশাত, কোন দিকে যেতে চাও? চলুন ওই গাছটার নিচে বসি। কি গাছ ওটা? বিরাট বড় তো। শিমুল গাছ। শিমুল গাছে এত বড় বড় কাঁটা থাকে নাকি? থাকে। জামিল সিগারেট ধরালো। নিশাত হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিল। হালকা স্বরে বলল, একটা হাসির গল্প বলুন তো। দিলুকে রোজ কি সব গল্প বলেন দেখি, এবার আমি একটা শুনি। দিলুকে হাসির গল্প বলি না, দিলুকে বলি ভূতের গল্প। ভূতের গল্প শুনতে চাইলে বলতে পারি। নিশাত খিলখিল করে হেসে ফেলল। তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলো। জামিল নিজেও হাসলো। না জামিল ভাই, বলুন একটা হাসির গল্প, দেখি আপনি আমাকে হাসাতে পারেন কিনা। হাসাতে পারলে কি দেবে? আগে আপনি বলুন, তারপর দেখা যাবে। টেলিফোনের খুঁটি বসানো হচ্ছে, সারাদিন ধরে কাজ চলছে। সন্ধ্যাবেলা ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কটা খুঁটি পুঁতলে? ওরা বলল, স্যার 12টা। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, মন্দ না, 12টা খারাপ না। তারপর গেলেন অন্য টাওয়ারের কাছে। তোমরা কটা পুঁতলে? ওরা বলল, স্যার একটা।
ইঞ্জিনিয়ার রেগে আগুন, এত কম? ওই দলে তো 12টা পুতলো। দলের সর্দার বলল, আমাদের কাজ আর ওদের কাজ। ওরা খুঁটির সরি ওরা খুঁটির সবটাই মাটির উপর, আর আমাদেরটা দেখুন, মাটির উপর আছে 4 আঙুল, সবটাই ঢুকিয়ে দিয়েছি। নিশাদ গল্প শুনলে হাসলো না, গম্ভীর হয়ে বলল, এই গল্পটা আমি জানি। আপনি ইচ্ছে করে এই গল্পটা বললেন। ইচ্ছে করে বলবো কেন? গল্পটা বাবুর আব্বার। হ্যাঁ, আমি কবিরের কাছেই শুনেছি। এটা চমৎকার একটা গল্প, তাই তোমাকে বললাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সবকিছুতেই তুমি এত উদ্দেশ্য খোঁজো কেন? নিশাদ উঠে দাঁড়ালো। চলুন বোটে ফিরে যাই। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। ছোট মেয়েটি আবার পেছনে পেছনে আসছে। খুব কৌতূহল মেয়েটির। ছোট্ট শাড়িটা পরেছেও খুব গুছিয়ে। শাড়ির রং গাঢ় সবুজ, তার মধ্যে লাল পাড়। জামিল বলল, নিশাদ তুমি কি লক্ষ্য করেছো বেশিরভাগ গ্রামের মেয়ের শাড়ির রঙের সবুজ? না, আমি লক্ষ্য করিনি। গ্রামে দেখিনি, গ্রামের মেয়ে দেখবো কোথায়? গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে এটাও কিন্তু প্রথম নোটিস করে কবির। তার ধারণা এটা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে। তার ধারণা কিন্তু তা নয়, সরি, আমার ধারণা কিন্তু তা নয়। আপনার কি ধারণা? আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা কম হয়, এই জন্য তারা সবুজ রং পরে। আপনার ধারণাটাই প্র্যাকটিক্যাল, কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ কেন টেনে আনলেন? জামিল ভাই কিছু বলল না, স্পিড বোটে উঠে বসলো। স্পিড বোটের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিব্যি ঘুমোচ্ছে। নিশাদ ফ্লাক্স খুলে, চা দেবো জামিল ভাই? দাও। চায়ের সঙ্গে আর কিছু দেবো? কেক আছে, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। নিশাদ এক পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। সে নিল না, পিছিয়ে গেল অনেকখানি। জামিল ভাই বলল, এই ভিখিরি নয়, কারো কাছ থেকে কিছু নেয়ার অভ্যাস এর নেই। আপনি চট করে সবকিছু বুঝে যান কিভাবে? জামিল হাসলো। ঠিক তখনই পরপর দুটি গোলের শব্দ হলো। ওরা পাশে পাখি শিকার পেয়েছে কিনা কে জানে। স্পিড বোটের ড্রাইভার চোখ কচলে উঠে বসলো। শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। নিশাদ অবাক হয়ে দেখলো তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। আশ্চর্য, এত পাখি! তারা ডাকছে কর্কশ গলায়, শুনতে ভালো লাগে না। ওরা কোথায় যাবে? নিরাপদ কোনো জায়গায় যাবে, তারপর সেখানেও শিকারীরা যাবে, সেখান থেকেও এদের উড়ে যেতে হবে। নিশাদ তাকিয়ে রইল। জামিল বলল, সমস্ত জীবজন্তু ও পশু পাখির বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে করতে। মানুষের জন্য এটা সত্যি। আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি। মাস্টারি করতে করতে বক্তৃতা দেওয়া আপনার স্বভাব হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি একাই বুঝে ফেলেছেন। না, তা বুঝিনি, তবে বুঝতে চেষ্টা করছি। তোমার মতো চোখ বন্ধ করে থাকি না। জামিল একটা সিগারেট ধরালো, নিজে হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢাললো। তার ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দেবে, কিন্তু জামিল তেমন কিছুই বলল না। সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্পিড বোটের ড্রাইভার নেমে গিয়ে মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। এতক্ষণ যে মেয়েটি একটাও কথা বলেনি, তার মুখ এখন ফুল ফুটছে। তোর নাম কি? ফুলি। তোর বাপের নাম কি? কসির শেখ। কোন গ্রাম? আত্রা, মিয়াবাড়ি। ভাই বোন কয়জন? 6 জন। নিষেধ খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে। এই মেয়েটি এতক্ষণ চুপ করেছিল কেন? জামিল ভাই, বলো। এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন গল্প জমিয়ে দিয়েছে। জামিল ভাই কোনো উত্তর দিল না। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয়। তোমার উপর আমার সেরকম কোনো অধিকার নেই। দিলুর উপর আছে? হ্যাঁ আছে। ওর সঙ্গে আমি কিন্তু প্রায় রাগ করি। আপনারা কি নিয়ে তো কথা বলেন? যা মনে আসে তাই নিয়ে বলি। ওর সঙ্গে তো আর হিসাব করে কথা বলতে হয় না। নিষাদ গম্ভীর ভঙ্গিতে বলল, আমার কিন্তু মনে হয় ওর সঙ্গে আপনার সবচেয়ে সতর্ক হয়ে কথা বলা উচিত। কেন? এই বয়সে মন অন্যরকম থাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? পারছি। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? চাই। নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। তার মানে? দিলুর মতো তো যখন তোমার বয়স ছিল তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে। এসব আপনি কি বলছেন? স্কুল ছুটির পর কদিন এসেছে আমাদের বাড়িতে, মনে আছে? কেন আপনি এখন এইসব পুরনো কথা তুলছেন? জামিল চুপ করে গেল। দেখা গেল শিকারীরা ফিরে এসেছে। ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস। ওদের ওদের জবাই করা গলা দিয়ে তখন রক্ত ফেটে ফেটে পড়ছে। দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে। জামিল বলল, কি হয়েছে দিলু?
পায়ে কাটা ফুটেছে। শিকার কেমন লাগলো? ভালো না। ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্নই নেই। ওসি সাহেব